গত দুইটা ক্লাস আমি নিয়েছি পরিবেশ রসায়নের, আজকে থার্ড ক্লাস। এই তৃতীয় ক্লাসে আজকে আমরা শিখবো আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস, অ্যামাগার বক্ররেখা। অ্যামাগার বক্ররেখা অর্থাৎ আমরা গত ক্লাসে বলেছি যে সকল গ্যাস যে কোনো অবস্থায় অর্থাৎ যে কোনো তাপমাত্রা এবং চাপে তোমার বয়লের সূত্র, চার্চের সূত্র, অ্যাভোগাড্রো সূত্র মেনে চলে তাদেরকে আমরা আদর্শ গ্যাস বলি, বা পিভি সমান এনআরটি সমীকরণ মেনে চলে তাদেরকে আমরা আদর্শ গ্যাস বলি, আর যারা মেনে চলে না তাদেরকে আমরা বাস্তব গ্যাস বলি। তো সেখানে আমরা দেখতে পেয়েছি যে বয়লের সূত্র অনুযায়ী পিভি ভার্সেস পি এর যে লেখচিত্র অঙ্কন করলে আমরা কি পাই, একটা এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা পাই। অর্থাৎ যে কোনো আদর্শ গ্যাসের চাপ এবং আয়তন যে কোনো কন্ডিশনে তোমার হচ্ছে চাপ এবং আয়তনের বারবার গুণফল সবসময় কি হবে, কনস্ট্যান্ট হবে, একটা ফিক্সড মান থাকবে। কিন্তু বাস্তবে কোনো গ্যাসের ক্ষেত্রেই এই পিভি এর মান তোমার ফিক্স থাকে না। হ্যাঁ, পিভি এর মান চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়, প্রথমে কমে কমে পরে আস্তে আস্তে বৃদ্ধি পায়। এই বৃদ্ধি পায় অর্থাৎ প্রথমে কমে কেন, কারণ যখন তুমি চাপ প্রয়োগ করতেছো গ্যাসের আয়তন এত দ্রুত হ্রাস পায়, এবং হ্রাস পাইতে পাইতে একটা পর্যায়ে যখন লিকুইডের দিকে যেতে থাকে তখন আর অত দ্রুত হ্রাস পায় না, তখন চাপ বৃদ্ধির ফলে আয়তনের হ্রাস না পাওয়ার কারণে বেড়ে যায়। অর্থাৎ প্রথমে হ্রাস পায় পরে গিয়ে বেড়ে যায়। তো এটাই হচ্ছে পিভি, পিভি বাই এনআরটি অর্থাৎ সংকোচনশীল গুণাঙ্ক ভার্সেস তোমার হচ্ছে পি এর লেখচিত্র আমরা গত ক্লাসে পড়েছি, সেটার একই কাহিনী। পিভি বাই এনআরটি সমান ভার্সেস পি, পিভি বাই এনআরটি, যেটা আমরা জেড নামে পরিচিত, অর্থাৎ সংকোচনশীল গুণাঙ্ক ভার্সেস পি এর লেখচিত্র অঙ্কন করলেও ঠিক এরকমই কার্ভ পাওয়া যায়। অর্থাৎ এই যে কার্ভটা, বক্ররেখাটা, এটাকে বলা হয় অ্যামাগার বক্ররেখা। বিজ্ঞানী অ্যামাগার তোমার প্রথম এই চিত্রটি নির্মাণ করেন, অর্থাৎ তিনি প্রথম এই লেখচিত্রটি বলেন, সেই জন্য তিনি দেখেন তার নাম অনুসারে এটাকে আমরা বলি অ্যামাগারস কার্ভ, অর্থাৎ অ্যামাগার বক্ররেখা। অর্থাৎ বাস্তবে সকল গ্যাসের ক্ষেত্রেই সাধারণত এরকম বক্ররেখা পাওয়া যায়। হিলিয়াম গ্যাসের ক্ষেত্রে কিছুটা হলেও এরকম পাওয়া যায়, বুঝছো, কিছুটা হলেও আদর্শ ন্যায় আচরণ করে হিলিয়ামের ক্ষেত্রে। ঠিক আছে, হিলিয়াম কিন্তু সবচেয়ে বেশি নিষ্ক্রিয় গ্যাস, ছোট এবং সবচেয়ে বেশি নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে নিষ্ক্রিয়। তো সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি যে পিভি বাই এনআরটি বা পিভি ভার্সেস পি এর লেখচিত্র অঙ্কন করলে তোমার বাস্তবে যে সকল গ্যাস তার জন্য যে বক্ররেখা পাওয়া যায় সেটাই হচ্ছে অ্যামাগার বক্ররেখা। এখন বিষয় হচ্ছে এই অ্যামাগার বক্ররেখা কি কখনোই আদর্শ হবে না? অর্থাৎ বাস্তবে যেমন তোমার অনেক অনাদর্শ মানুষ আছে বা অনেক তোমার হচ্ছে আদর্শ থেকে বিচ্যুতি মানুষ আছে, তাদেরকে আমরা সংশোধনাগারে নিয়ে, যেমন তোমাদের নাম শুনে থাকবে কিশোর সংশোধনাগার, সেখানে নিয়ে তোমার বিভিন্ন রুলস রেগুলেশন বিভিন্ন বাধ্য করিয়ে তাদেরকে কোন রকম কি একটা আদর্শ মানুষে পরিণত করার চেষ্টা করা হয়। ফুললি আদর্শ না হলেও কি হয়, আদর্শর কাছাকাছি যেতে পারে। অর্থাৎ এখানেও তাই, ফুললি তোমার আদর্শ হয় না কিন্তু আদর্শর কাছাকাছি ওরা যেতে পারে। ঠিক আছে, তো এইভাবে আমরা যে কোনো গ্যাসের সাধারণত বাস্তব গ্যাসকে আদর্শ গ্যাসে পরিণত করতে পারি। অর্থাৎ তোমাদের প্রশ্ন থাকতে পারে যে কিভাবে বাস্তব গ্যাস আদর্শ ন্যায় আচরণ করবে, কিভাবে করবে, তোমার তাপমাত্রা বাড়িয়ে চাপ কমিয়ে। অর্থাৎ কিভাবে কিভাবে বাস্তব গ্যাস আদর্শ ন্যায় আচরণ করবে, কিভাবে করবে, দুইটা প্রসেস, একটা হচ্ছে তাপমাত্রা বাড়িয়ে আর একটা হচ্ছে চাপ কমিয়ে। তাপমাত্রা বাড়িয়ে এবং চাপ কমিয়ে, তাপমাত্রা বাড়িয়ে এবং চাপ কমিয়ে আমরা কি করতে পারি, তোমার বাস্তব গ্যাসকে আদর্শ ন্যায় আচরণ করতে পারি। বাস্তব গ্যাস সাধারণত তোমার কি হয়, বাস্তব গ্যাসগুলোর মধ্যে অনুসমূহের মধ্যে বিভিন্ন আকর্ষণ বল কাজ করে এবং তাদের বাস্তব গ্যাসগুলো মিক্সড করলে তাদের আয়তনের পরিবর্তন হতে পারে। হ্যাঁ, তাদের মধ্যকার ইন্টারঅ্যাকশন বা রিঅ্যাকশন ঘটতে পারে। তো সুতরাং তোমার এই যে বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা তাপমাত্রা বাড়ালে কি হবে, গ্যাসীয় অণুগুলোর গতিশক্তি বৃদ্ধি পাবে, একে অপরের মধ্যকারের আন্তঃনবিক আকর্ষণ শক্তি হ্রাস পাবে, কমে যাবে, একদম নগণ্য হয়ে যাবে। এবং চাপ কমিয়ে, অর্থাৎ চাপ কমাইলে কি হবে, চাপ কমাইলে গ্যাসের অণুসমূহ দূরে দূরে অবস্থান করবে, চাপ যদি আমরা কমাই দিই।
অর্থাৎ কিভাবে বাস্তব গ্যাস আদর্শ ন্যায় আচরণ করবে, দুইটা কন্ডিশন, একটা হচ্ছে তাপমাত্রা বাড়িয়ে আর একটা হচ্ছে চাপ কমিয়ে। তো এইভাবে আমরা তাপমাত্রা বাড়াইতে বাড়াইতে নাইট্রোজেন গ্যাস অনেক সময় 700 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গিয়ে দেখা যায় যে কিছু আদর্শ ন্যায় আচরণ করে। ঠিক আছে, অর্থাৎ আমরা যদি নাইট্রোজেন গ্যাসের ক্ষেত্রে বিভিন্ন তোমার হচ্ছে তাপমাত্রায় লেখচিত্রটা অঙ্কন করি, এটা হলো বাস্তব গ্যাসের জন্য, আদর্শ গ্যাসের জন্য তোমার যে পিভি বাই আরটি বা পিভি বাই এনআরটি যদি আমরা ভার্সেস পি এর লেখচিত্র অঙ্কন করি, তাহলে দেখা যায় যে এরকম মনে করো -100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এরকম একটা রেখা আসে, -100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এরপরে তুমি তাপমাত্রা বাড়াও 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এরকম আসলো, তারপরে 100 ডিগ্রি, তারপরে 500-700 ডিগ্রি, তারপরে এরকম কাছাকাছি 700 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এরকম আস্তে আস্তে যখন তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকে, তাহলে দেখা যায় যে কিছুটা হলেও দেখো আদর্শ নেয়। এটা হলো আদর্শ গ্যাস, এটা হলো আদর্শ। আদর্শ হবে কি, কখন আদর্শ হবে, যখন এক্স অক্ষের সমান্তরাল রেখা পাওয়া যাবে, অর্থাৎ সব সময় চাপ এবং আয়তনের গুণফল একটা ধ্রুব মান আসবে। এই ধ্রুব মান আসলে পরে তখন আমরা বলবো সেটা আদর্শ। কিন্তু যদি ধ্রুব মান না আসে, প্রথমে হ্রাস পেয়ে এবং পরে বৃদ্ধি পায়, সেটা হচ্ছে বাস্তব গ্যাসের ক্ষেত্রে আসলে তাই হয়। এবং আমরা যদি নাইট্রোজেন গ্যাসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে -100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নাইট্রোজেন গ্যাসের ব্যাপক বিচ্যুতি ঘটেছে, কিন্তু আস্তে আস্তে যখন আমরা -100 থেকে 200, 300, 400, 500, 700 এরকম করে যদি আমরা টেম্পারেচার বাড়াইতে থাকি, তাহলে আস্তে আস্তে 700 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নাইট্রোজেন কিছুটা হলেও আদর্শ ন্যায় আচরণ করতে পারে। অর্থাৎ আমরা আবারও বলতেছি যে মানুষ যেমন আদর্শ নয়, তাকে কিশোর সংশোধনাগারে নিয়ে গিয়ে তাকে বিভিন্ন রুলস রেগুলেশনের মাধ্যমে মানতে বাধ্য করিয়ে যেমন তাকে আমরা আদর্শের কাছাকাছি নিয়ে যেতে পারি, তেমনি সকল গ্যাসকেও, বাস্তবে সকল গ্যাসকেও, বাস্তব গ্যাসগুলোকে আমরা ওরকম তাদের তাপমাত্রা বাড়িয়ে এবং চাপ কমিয়ে আদর্শ ন্যায় আচরণ করাতে পারি কিছুটা হলেও। তো এটাই হচ্ছে অ্যামাগার বক্ররেখা। এবং কখন এবং কিভাবে, তোমার এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু কখন এবং কিভাবে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে, তখন তোমাকে ওই তাপমাত্রা বাড়িয়ে চাপ কমিয়ে এই দুটো বিষয়কে ব্যাখ্যা করে তোমাকে কি করতে হবে, এই গ্রাফটা, নাইট্রোজেন গ্যাসের এই গ্রাফটা রিপ্রেজেন্ট করতে হবে, যে বিভিন্ন তাপমাত্রায় নাইট্রোজেন গ্যাসের কিছুটা হলো তাপমাত্রা বাড়িয়ে আমরা কি করতে পেরেছি, আদর্শ ন্যায় আচরণ করাইতে পেরেছি। তো এটা আমাদের জানতে হবে। তো এই হলো আদর্শ গ্যাস, বাস্তব গ্যাস। আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য পড়বা, তুলনামূলক আলোচনাগুলো পড়বা, অ্যামাগার বক্ররেখাটা পড়বা, ইম্পর্টেন্ট এই টপিকসটা প্রচুর আসে পরীক্ষায়। দেখো আদর্শ গ্যাসের কিছু আসলে ইয়া আছে, হ্যাঁ, তোমার হচ্ছে স্বীকার্য, হ্যাঁ, আদর্শ গ্যাসের বা গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য, গতিতত্ত্বের স্বীকার্য, হ্যাঁ, স্বীকার্য আছে। এই স্বীকার্যগুলো আমাদের জানতে হবে, স্বীকার্যগুলো জানলে তাহলে আমরা আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্যগুলো সহজে করতে পারি। আদর্শ গ্যাসের স্বীকার্যগুলো কি কি হতে পারে, যেমন দেখো আদর্শ গ্যাসের অণুসমূহের তোমার হচ্ছে স্থিতিস্থাপকতা, বলা হয় যে আদর্শ গ্যাসের অণুসমূহের স্থিতিস্থাপকতা অত্যন্ত বেশি, কেননা গ্যাস অণুসমূহ যখন তোমার কোন সিলিন্ডারের মধ্যে রাখা হয়, তখন ওই সিলিন্ডারের মধ্যে গ্যাস অণুসমূহ কিন্তু পরস্পরের সাথে বিভিন্ন সংঘর্ষে লিপ্ত হয়। এই সংঘর্ষকালীন সময়ে যখন একটা অণু আরেকটা অণুর মধ্যে সংঘর্ষ হয়, তখন কিন্তু ওই যে অণুসমূহের কিন্তু কি হয়, অণুসমূহের গঠনের মধ্যে কিছুটা বিচ্যুতি চলে আসে, বা কিছুটা হলেও তোমার হচ্ছে চুপসে যায় বা চেপে যায় বা একদিকে সরে যায়, এই যে জিনিসগুলো হয়, তখন কিন্তু সংঘর্ষ সংঘটিত হওয়ার পর আবার সে আগের অবস্থায় ফিরে যায়। অর্থাৎ গ্যাসীয় অণুসমূহ অত্যন্ত স্থিতিস্থাপক, ঠিক আছে, অত্যন্ত স্থিতিস্থাপক, অর্থাৎ এদের অণুসমূহের মধ্যকারের সংঘর্ষের ফলে তোমার কোন রকম কোনো বিচ্যুতি ঘটবে না। মানে প্রথমে তোমার সংঘর্ষের সময় হয়তো কিছুটা হলেও তোমার কি হয়, চেপে যায় বা বেঁকে যায়, কিন্তু সংঘর্ষ শেষে আবার সে আগের অবস্থায় ফিরে আসে। এটা হলো অণুসমূহ অত্যন্ত স্থিতিস্থাপক। অণুর গতিশীলতা চারিদিকে ছোটাছুটি করে, এগুলো তোমরা জানো, নরমাল বিষয়, ঠিক আছে। ছোটাছুটির সময় অণুসমূহের পরস্পরের সঙ্গে পাত্রিকায় সংঘর্ষ করে, এবং যে কোনো দুটো সংঘর্ষের মধ্যবর্তী পথ সরলরেখী, যে কোনো দুটো মধ্যবর্তী পথ হলো সরলরেখী। গড়মুক্ত পথ, দুটি সংঘর্ষের মধ্যবর্তী দূরত্ব সমূহের গড়মানকে
গ্যাস অণুর গড়মুক্ত পথ বলে। দুটি সংঘর্ষের মধ্যবর্তী দূরত্ব সমূহের গড়মানকে, অর্থাৎ দুইটা অণু দুইটা পরস্পর সংঘর্ষ করতেছে, এরকম দুইটা সংঘর্ষের পথকে তোমার গড়মুক্ত পথ বলতেছে। সংঘর্ষের সময় বলা হচ্ছে অণুসমূহের মধ্যকার সংঘর্ষ তাদের নেক্সট বা পরবর্তী সংঘর্ষের সময় থেকে অত্যন্ত নগণ্য। যেমন দেখো, কোন একটা বল করতেছে, বল করার পর ব্যাডে বলে যে সংঘর্ষ হলো, যে টাইমটা পরবর্তী আবার ব্যাডে বলে সংঘর্ষের টাইমের চাইতে অত্যন্ত নগণ্য, অর্থাৎ সংঘর্ষ টাইমটা অত্যন্ত নগণ্য। ঠিক আছে, সংঘর্ষ হওয়ার সাথে সাথে আবার ছড়ে যায়। যেমন ব্যাডে বলে হওয়ার সময় সংঘর্ষ হওয়ার সাথে সাথে সে বলটা সরে যায়, অর্থাৎ সেই সংঘর্ষকালীন টাইমটা পরবর্তী আরেকটা সংঘর্ষের টাইম অপেক্ষা অত্যন্ত নগণ্য। গতিবেগ, গ্যাস অণুসমূহ সম্পূর্ণ স্থিতিস্থাপক হওয়ার সংঘর্ষের ফলে তাদের গতিবেগের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ গতিবেগ স্থিতি থাকে। চাপ সম্পর্কিত বলা হচ্ছে কি গ্যাসের অণুসমূহ পাত্রের গায়ে যে সংঘর্ষ করে তার ফলে যে চাপের সৃষ্টি হয় সেটাই হচ্ছে গ্যাসের অণুসমূহের চাপ, অর্থাৎ ধাক্কার ফলে পাত্রের গায়ে একক ক্ষেত্রের উপর যে বল প্রযুক্ত হয় তাকে গ্যাসের চাপ বলে। অর্থাৎ পাত্রের গায়ে গ্যাস অণুসমূহ যে চাপ প্রয়োগ করে, এর ভিতরে যে গ্যাস আছে এই গ্যাস অণুসমূহ পাত্রের গায়ে একক ক্ষেত্রফলের উপর যে বল প্রযুক্ত করে সেটাই হচ্ছে চাপ। P = F/A, তোমরা ফিজিক্সে পড়েছো, নরমাল বিষয়। তো সুতরাং গ্যাস অণুসমূহ পাত্রের গায়ে যে চাপ প্রয়োগ করে সেটাই হচ্ছে গ্যাসের চাপ হিসেবে ধরা হয়, এবং গ্যাস অণুসমূহের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ নেই বলে ধরে নেওয়া হয়, অর্থাৎ এদের মধ্যেকার কোনো আকর্ষণ বিকর্ষণ বল নেই। সুতরাং এরা মুক্ত অবস্থায়, একদম সম্পূর্ণ মুক্ত অবস্থায় গ্যাস পাত্রের উপর যে চাপ প্রয়োগ করতেছে সেটাই হচ্ছে আদর্শ গ্যাসের চাপ। আকর্ষণ বিকর্ষণ বল নেই বললেই চলে। এটা হচ্ছে আদর্শ গ্যাসের বা গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য বলা হচ্ছে। আয়তন, হ্যাঁ বলো স্যার। আমরা যে ওই যে পিভি ইকুয়াল টু এনআরটি যে পড়ছি স্যার, সেখানে তো চাপ হচ্ছে আয়তনের ব্যস্তানুপাতিক। এই চাপটা কোন দিক থেকে প্রয়োগ করছি স্যার, ভেতর থেকে না বাইরে থেকে স্যার? না, এটা তোমার হচ্ছে তুমি বাইরে থেকে চাপ প্রয়োগ করো সেই চাপটার ক্ষেত্রে প্রযুক্ত, তার উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক, অর্থাৎ ওই বাইরে ভিতরের চাপ না, আমরা বাইরে থেকে কোনো চাপ প্রয়োগ করলে সেই প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক হবে। জি স্যার। এখন দেখো, তোমার চাপ সম্পর্কিত বলা হচ্ছে যে গ্যাস পাত্রের গায়ে যে চাপ প্রয়োগ করে সেটাই হচ্ছে চাপ, এবং এদের মধ্যেকার কোনো আন্তঃনবিক আকর্ষণ বল নেই বললেই ধরে নেওয়া হয়, বা আন্তঃনবিক থাকলে অত্যন্ত নগণ্য হবে। আয়তন সম্পর্কে বলা হচ্ছে গ্যাস অণুসমূহ কোনো পাত্রের ভিতরে যে আয়তন দখল করে সেটাই হচ্ছে সেই গ্যাসের আয়তন। গ্যাস অণুসমূহের নিজস্ব আয়তনকে নেগলিজিবল ধরা হয়েছে, অর্থাৎ গ্যাস অণুসমূহ, যেমন এই রুমের ভিতরে মনে করো গ্যাস আছে, এই রুমের ভিতরে যে গ্যাসগুলো আছে সেই গ্যাসগুলোর যে নিজস্ব আয়তন, অর্থাৎ আমরা যদি গ্যাসগুলোকে ঠান্ডা করে তরলে পরিণত করি 1 ড্রপ হলেও তো হবে, বা 1 ড্রপের কমই হইলো, কিন্তু হবে তো, তার একটা নির্দিষ্ট আয়তন আছে না, সেই আয়তনকে নেগলিজিবল ধরা হয়েছে, অর্থাৎ গ্যাস পাত্রের আয়তনের তুলনায় ওই গ্যাস অণুসমূহের নিজস্ব আয়তনকে অত্যন্ত নেগলিজিবল ধরা হয়েছে, নগণ্য ধরা হয়েছে। ঠিক আছে, আদর্শ গ্যাসের ক্ষেত্রে বা গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য। এবং আকর্ষণ বিকর্ষণ, ওই যে আগে বললাম আকর্ষণ বিকর্ষণ নেই বললেই চলে। ঠিক আছে, কোন আকর্ষণ বিকর্ষণ নেই বলে ধরে নেওয়া হয়। গতিশক্তি বলছে গ্যাসের গতিশক্তি তার পরম তাপমাত্রার সমানুপাতিক, অর্থাৎ গ্যাস অণুসমূহের যে তাপ দিলে যে গতিশক্তি হয় তার পরম তাপমাত্রার সমানুপাতিক, মানে তাপ বৃদ্ধি করলে গতিশক্তি বৃদ্ধি পায়, তাপ হ্রাস করলে গতিশক্তি কমে যায়। তো সুতরাং গতিশক্তি তাপের উপর নির্ভরশীল, একদম সমানুপাতিক বৃদ্ধি পায়। অভিকর্ষ শক্তির প্রভাব, গ্যাসের অণুগুলোর গতির উপর অভিকর্ষ শক্তির কোনো প্রভাব নেই, অর্থাৎ গ্যাস অণুসমূহ মুক্তভাবে চারিদিকে বিচরণ করতে পারে, মহাশূন্যে যেতে পারে, চারিদিকে তোমার বিচরণ করতে পারে, এর উপরে অভিকর্ষ বলের কোনো প্রভাব নেই। আরেকটা বিষয় হচ্ছে গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যের আলোকে আদর্শ গ্যাসের জন্য একটি গতীয় সমীকরণ প্রতিপাদন করা হয়েছে, যেটা হচ্ছে কি PV সমান 1/3 mc², যেটা তোমরা ফিজিক্সে পড়বা, ফিজিক্সের প্রতিপাদনও আছে। ঠিক আছে, যে আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ তোমার PV = 1/3 mc², আর আদর্শ গ্যাসের সমীকরণ হচ্ছে PV = nRT, আর এটা হচ্ছে আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ, এটা মনে রাখবা। আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ হচ্ছে PV = 1/3 mc²। এটা ফিজিক্সে তোমার দেখবা প্রতিপাদন আছে, প্রতিপাদনটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, সুতরাং শিখে ফেলবা। এই হলো আদর্শ গ্যাসের বা গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যগুলো।
এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণ, আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতির প্রতিকার। হ্যাঁ, আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসের, আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতির প্রতিকার। প্রতিকার মানে কি? মানে তোমার হচ্ছে আদর্শ আচরণ যে তোমার করছে, আদর্শ গ্যাসের যে সমীকরণ পিভি সমান এনআরটি আছে, এই সমীকরণটাকে আমাদের সংশোধন করতে হবে। সংশোধন করলে তোমার যে সমীকরণটা আসবে সেই সমীকরণটাকে আমাদের প্রতিপাদন করতে হবে, অর্থাৎ ভ্যান ডার ওয়ালস সমীকরণ। বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস এই সমীকরণটি অর্থাৎ পিভি সমান এনআরটি সূত্রটি সংশোধন করেন। তোমরা জানো পিভি চাপ আয়তন এই দুটো পরিবর্তনশীল। এন মোল সংখ্যা যদি নির্দিষ্ট থাকে, মোল সংখ্যা নির্দিষ্ট থাকবে, আর মোলার গ্যাস ধ্রুবক ওটাও নির্দিষ্ট থাকবে, এবং টি তাপমাত্রা এটাও একটা নির্দিষ্ট তাপমাত্রায় আমরা নির্ণয় করব। সুতরাং এনআরটি নির্দিষ্ট, কিন্তু আমাদের পিভি হচ্ছে পরিবর্তনশীল। আমরা এই পিভি কিন্তু আমরা যে গ্যাসের গতিতত্ত্বের শিকার্য দেখলাম যে চাপ হচ্ছে গ্যাসের অণুসমূহের মধ্যেকারে কি আন্তঃআণবিক আকর্ষণ বলকে নেগলিজিবল ধরে ওরা যে গ্যাস পাত্রের গায়ে চাপ সৃষ্টি করে সেটাই হলো গ্যাসের চাপকে ধরে নেওয়া হয়েছে। এদের আন্তঃআণবিক আকর্ষণ বল বা ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স কে কি করা হয়েছে? নেগলিজিবল ধরা হয়েছে। এই জিনিসটা এখানে আমাদের বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস তার সংশোধন করেছেন। ঠিক আছে, দুটো সংশোধন, অর্থাৎ আমাদের যে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর আছে Z ইকুয়াল পিভি বাই এনআরটি, এটার ভ্যালু যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে 1, সেই 1 হয় না, চেঞ্জ হয়। ঠিক আছে, সেই চেঞ্জ মাত্রাটা আমাদের এখানে নির্ণয় করতে হবে। সেটা দেখো, প্রথমেই তোমার হচ্ছে চাপ সংশোধন। চাপ সংশোধন, চাপ সংশোধন কি? আমাদের সমীকরণটা কি? পিভি সমান এনআরটি। এই পিভি সমান এনআরটি সমীকরণটি আদর্শ গ্যাসের জন্য প্রযোজ্য, বাস্তব গ্যাসের জন্য কিন্তু প্রযোজ্য নয়। অর্থাৎ বাস্তব গ্যাসের ক্ষেত্রে তোমার এর আন্তঃআণবিক আকর্ষণ বলকে ধরে নিতে হবে। অর্থাৎ আসলে আন্তঃআণবিক আকর্ষণ বল থাকার কারণে সে যে চাপ প্রয়োগ করে সেটা কিন্তু একটু কম হয়। এই জন্য আন্তঃআণবিক আকর্ষণ শক্তি যদি না থাকে তাহলে পরে চাপটা বেশি হতো। সেই জন্য মোট চাপ হবে কি? তোমার আন্তঃআণবিক আকর্ষণ বল প্লাস সে যে চাপ প্রয়োগ করতেছে, অর্থাৎ আদর্শ গ্যাসের চাপ, সেটা হলো ইন প্লাস মোট চাপ। অর্থাৎ আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা ধরে নিয়েছি যে কি গ্যাস অণুসমূহের সমূহ পাত্রের গায়ে যে চাপ প্রয়োগ করে সেটাই হচ্ছে গ্যাসের চাপ। এদের মধ্যেকার কোনো আকর্ষণ বিকর্ষণ বল নেই। কিন্তু আকর্ষণ বল নেই এই কথা বলা যাবে না। কেন? আমরা যখন গ্যাসকে চাপ প্রয়োগ করতেছি বা ঠান্ডা করতেছি, গ্যাস অণুসমূহ কাছাকাছি এসে তারা তরলে পরিণত হচ্ছে। তো সুতরাং নিশ্চয়ই আকর্ষণ বল না থাকলে তারা তরলে কখনোই পরিণত হতে পারতো না। তো সুতরাং এখানে অবশ্যই আকর্ষণ বল বিদ্যমান, অর্থাৎ এখানে আকর্ষণ বল রয়েছে। সেই জন্য বাস্তব গ্যাসের ক্ষেত্রে চাপ, বাস্তব গ্যাসের মোট চাপ পি এ মনে করো, বা তোমার হচ্ছে মোট চাপ, শুধু মোট চাপ ইজ ইকুয়াল পি প্লাস পিএ। পি প্লাস পিএ, পিএ হচ্ছে অ্যাট্রাকশন ফোর্স বা অ্যাট্রাকশন জনিত চাপ। সেটা হচ্ছে তোমার বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস মেপে দেখেছেন, সেটা হচ্ছে তোমার পি প্লাস এন স্কয়ার এ বাই ভি স্কয়ার এর সমান। এন স্কয়ার এ বাই ভি স্কয়ার এর সমান, ভি স্কয়ার এখানে ভি স্কয়ার হবে, ভি স্কয়ার এর সমান এন স্কয়ার এ বাই ভি স্কয়ার। কেন? কারণ আমরা জানি রো এ মানে পি এ, পি এ সমান হচ্ছে পি এ সমানুপাতিক রো এর স্কয়ার, অর্থাৎ গ্যাসের অণুসমূহের ঘনত্বের সমানুপাতিক, ঘনত্বের বর্গের সমানুপাতিক। তো সুতরাং এখানে যদি আমরা একটা সমানুপাতিক ধ্রুবক পি এ ইজ ইকুয়াল এ নিই, তাহলে এ ইজ ইকুয়াল এন বাই ভি। এন বাই ভি মানে কি? এন বাই ভি মানে ঘনত্ব, মোল সংখ্যা বাই আয়তন বা ভর বাই আয়তন। সাধারণত এই জন্য আমরা এটাকে ঘনমাত্রা বা ঘনত্ব বলে থাকি। তো সুতরাং রো স্কয়ার মানে n বাই v, তাহলে যেহেতু স্কয়ার তাহলে n স্কয়ার বাই v স্কয়ার, অর্থাৎ রো পি এ ইকুয়াল n স্কয়ার a বাই v স্কয়ার। এইভাবে সমীকরণটা এখান থেকে আসে, অর্থাৎ n স্কয়ার a বাই v স্কয়ারটা ওখান থেকে আসে। আমরা জানি যে কোনো গ্যাসের আন্তঃআণবিক আকর্ষণ বল বা আন্তঃআণবিক আকর্ষণ জনিত চাপ তার ঘনত্বের বর্গের সমানুপাতিক। ঘনত্বের বর্গের সমানুপাতিক, ঘনত্ব যত বেশি হবে এই আকর্ষণ বল তত বেশি হবে, অর্থাৎ ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্সটা তত বেশি হবে। তাদের এই জিনিসটা তোমার চিন্তা করতে হবে। অর্থাৎ পি হলো আদর্শ গ্যাসের চাপ প্লাস আন্তঃআণবিক আকর্ষণ জনিত বল, আন্তঃআণবিক আকর্ষণ জনিত চাপ। ঠিক আছে, আন্তঃআণবিক আকর্ষণ জনিত যে বিষয়টা ফ্যাক্টর সেটা।
আর এ হচ্ছে এখানে আন্তঃআণবিক আকর্ষণ শক্তিজনিত ধ্রুবক, আন্তঃআণবিক আকর্ষণজনিত ধ্রুবক, আন্তঃআণবিক আকর্ষণ বলের ধ্রুবক বলা হয় এ। তো এই এ হচ্ছে তোমার এখানে গুরুত্ব আছে, এর ভ্যালুর উপর ডিপেন্ড করে। এর ভ্যালু যদি আন্তঃআণবিক আকর্ষণ বল যদি 0 হয়, অর্থাৎ এ যদি 0 হয়, তাহলে n²a/v² এই পার্টটা 0 হয়ে যাচ্ছে, তখন শুধু p থাকতেছে, তখন আদর্শ গ্যাসের সমীকরণ মেনে চলবে। অর্থাৎ তোমার এইখান থেকে আমরা আদর্শ আচরণ যে করতে, আদর্শ গ্যাস কিভাবে বাস্তব গ্যাস আদর্শ আচরণ করবে সেটাও ব্যাখ্যা করতে পারি, ঠিক আছে। অর্থাৎ বাস্তব গ্যাসের মোট চাপ কি হচ্ছে p n²a/v², অর্থাৎ যে গ্যাসটা চাপটা প্রয়োগ করে সেই চাপ, গ্যাস যে চাপটা প্রয়োগ করে সেই চাপ প্লাস আকর্ষণজনিত বল বা আকর্ষণ বলজনিত চাপ, এই চাপটা যোগ করতে হবে। সুতরাং যেহেতু ওরা মুক্ত অবস্থায় নেই, বাস্তবে সকল গ্যাসের মধ্যে কি কিছুটা হলো অ্যাট্রাকশন ফোর্স রয়েছে, প্রত্যেকটা অণুর মধ্যে অ্যাট্রাকশন ফোর্স রয়েছে। কেন রয়েছে? কেননা আমরা জানি যদি চাপ প্রয়োগ করি বা ঠান্ডা করি, ওরা পরস্পরের সাথে সংযুক্ত হয়ে তরলে পরিণত হয়। তো সুতরাং আকর্ষণ যদি না থাকতো তাহলে তো এই ঘটনা ঘটতো না, ওটা তরলে পরিণত হতো না। সুতরাং এটা অবশ্যই আকর্ষণ বল রয়েছে। এই হলো চাপ সংশোধন। এখন হচ্ছে আয়তন সংশোধন। আয়তন সংশোধন কিভাবে করে দেখো। আয়তন জনিত আয়তন, আমরা ওই যে আগেই বলেছি যে গ্যাস অণুসমূহ যে পাত্রে রাখা হয় ওই পাত্রের আয়তনই গ্যাসের আয়তন, কিন্তু গ্যাস অণুসমূহের নিজস্ব আয়তনকে নেগলিজিবল ধরা হয়েছে। কিন্তু বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস বলছেন যে যেহেতু এদের মধ্যে আকর্ষণ বল আছে এবং এদেরকে তাপ প্রয়োগ করলে, তাপ হ্রাস করে বা চাপ প্রয়োগ করে আমরা তরলে পরিণত করতে পারি এবং সেই তরল কিছুটা হলেও ওই পাত্রের আয়তন দখল করে থাকে, সুতরাং পাত্রের আয়তনই গ্যাসের আয়তন নয়। অর্থাৎ গ্যাস অণুসমূহের নিজস্ব আয়তন আছে। যেমন আমরা কোন গ্যাস পাত্রের ভিতরে যদি সলিড বস্তু থাকতো, মার্বেল থাকতো, ধুলাবালি থাকতো, তাহলে আমরা বলেছি কি সেই আয়তনটা গ্যাস পাত্রের আয়তন থেকে মাইনাস করে দিতে। ঠিক এখানেও তাই, বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস তাই করেছেন যে গ্যাস অণুসমূহের নিজস্ব আয়তন গ্যাস পাত্রের আয়তন থেকে বিয়োগ করে দিয়েছেন। অর্থাৎ সংশোধিত আয়তন হবে, সংশোধিত আয়তন ইজ ইকুয়াল ভি মাইনাস বি। বি হচ্ছে 1 মোল গ্যাস অণুসমূহের নিজস্ব আয়তন, আর এনবি হচ্ছে n মোল গ্যাস সমূহের নিজস্ব আয়তন। বি হচ্ছে 1 মোল গ্যাস অণুসমূহের নিজস্ব আয়তন, আর এনবি হচ্ছে n মোল গ্যাস অণুসমূহের নিজস্ব আয়তন। অর্থাৎ এই নিজস্ব আয়তনকে ভি থেকে বিয়োগ করে দিতে হবে, তাহলে আমার ওই পাত্রের যে আয়তন, অর্থাৎ পাত্রের যে আয়তন আমরা বলেছিলাম গ্যাসের আয়তন, আসলে সেটা কি গ্যাস অণুসমূহের আয়তনকে পাত্রের আয়তন থেকে বিয়োগ করে দিলেই আমরা গ্যাসের আয়তন পেয়ে যাব। অর্থাৎ আমাদের সূত্রটা কি, গ্যাসের আয়তন এবং গ্যাসের চাপ, গ্যাস অণুসমূহের নিজস্ব চাপ, এবং তাও কি মুক্ত অবস্থায় অর্থাৎ আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতির যে প্রতিকার, অর্থাৎ আদর্শ হবে যে সেই আদর্শ সমীকরণকে আমরা কি করতেছি, জাস্ট সংশোধন করতেছি। এটা কিন্তু আদর্শই, কিন্তু আমরা কি করতেছি, সংশোধন করতেছি। এই সংশোধনে আমরা দেখতে পাচ্ছি চাপ আসলে p n²a/v² আর v nb। তো সুতরাং সংশোধিত আয়তন, এবং এটা যদি এখন আমরা ওই সমীকরণে বসাই দিই তাহলে কি পাবো, p n²a/v² ইনটু v nb ইজ ইকুয়াল nRT। এটাকে আমরা বলি বাস্তব গ্যাসের সমীকরণ বা ভ্যান ডার ওয়ালস সমীকরণ, বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস সমীকরণ। স্যার এখানে আয়তন বিয়োগ হইলো কেন স্যার? আর 1 মোল গ্যাসের নিজস্ব আয়তনকে বি ধরা হয়েছে, বুঝছো? 1 মোল গ্যাসের নিজস্ব আয়তন, ওই যে গ্যাস পাত্রে তোমার ভিতরে যে গ্যাস অণুসমূহ আছে সেই অণুসমূহ তো গ্যাস পাত্রের আয়তনকে দখল করে আছে। তো সুতরাং ওই পাত্রের আয়তনকে আমরা গ্যাসের আয়তন বলতে পারি না, সেই জন্য গ্যাস অণুসমূহের আয়তনকে আমাদের কি করতে হবে, পাত্রের আয়তন থেকে বিয়োগ করতে হবে, হোক সেটা নেগলিজিবল। সেটা কিন্তু অত্যন্ত নেগলিজিবল, কারণ তোমরা জানো যে তোমার রুমে যে গ্যাসগুলো আছে সেই গ্যাসগুলোকে তুমি যদি ঠান্ডা করে না নিয়ে আসো, 1 ড্রপ বা 1 ড্রপের কাছাকাছি বা খুব নেগলিজিবল হলেও একটা কিছু পাওয়া যাবেই। তো সেই নেগলিজিবল হলেও সেই ভ্যালুটা বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস ধরছেন যে না, তাহলে ওই আয়তনটাও আমাদের কি করতে হবে, যেহেতু ওটা দখল করে আছে, সুতরাং ওইটা আমরা গ্যাস পাত্রের আয়তনটাই গ্যাসের আয়তন বলা যাচ্ছে না, সেজন্য গ্যাস অংশসমূহ যেহেতু ওইটুকু হলেও দখল করে আছে সেইটুকু বিয়োগ করে দিতে হচ্ছে। অর্থাৎ তখন ফাঁকা অংশটা গ্যাস অণুসমূহ দখল করবে, সেই ফাঁকা অংশটার আয়তনটাই হচ্ছে সংশোধিত গ্যাসের আয়তন, অর্থাৎ v nb। এবং বি ধরা হয়েছে এখানে
যে 1 মোল গ্যাসের আয়তন B ধরা হয়েছে, আর ওখানে A ধরা হয়েছে, অ্যাট্রাকশন ফোর্সের ধ্রুবক হিসেবে A ধরা হয়েছে, আর এখানে B ধরা হয়েছে, ধরে সংশোধনটা করা হয়েছে আর কি, ধরে করা হয়েছে। এছাড়া এমনি এই জন্যই আসছে বিটা। অর্থাৎ আমরা সংশোধিত সূত্রটা পেলাম P plus n square A by B square V minus NB is equal nRT। অর্থাৎ এটাই হলো ভ্যান ডার ওয়ালস সমীকরণ বা বাস্তব গ্যাসের সমীকরণ বা আদর্শ গ্যাসের সংশোধিত সমীকরণ। এটা কিন্তু আদর্শ গ্যাসেরই সমীকরণ, কিন্তু সংশোধিত সমীকরণ, এটা মনে রাখবেন। স্যার ওই এনটা কি? PA equals to n square by V square। n হচ্ছে মোল সংখ্যা, a হচ্ছে আকর্ষণজনিত বল ধ্রুবক, আর b হচ্ছে 1 মোল গ্যাসের নিজস্ব আয়তন। 1 মোল গ্যাসের নিজস্ব আয়তন, এটা তোমার অনেক রো equals to m by v না? হ্যাঁ, রো equals to m by v না, তাহলে n by v কিভাবে আমি বুঝলাম না স্যার এটা? হ্যাঁ, রো ইজ ইকুয়াল n বাই v, এটা তো বুঝছো? n by v টা বুঝি এটা তো বুঝছো? স্যার ভরভাগ আয়তন না? হ্যাঁ, ভর বাই আয়তন, কিন্তু বল মানে মোল বাই আয়তন এটাও কি ঘনত্ব বা ঘনমাত্রাকে নির্দেশ করে কিনা, মোল পার লিটার বা মোলার, শুনছো কিনা নাম? না ইয়েস স্যার। মোল পার লিটার না, সেটাও তো ঘনত্ব বা ঘনমাত্রাকে বোঝায়। সুতরাং সেই ঘনমাত্রাকে আমরা নিয়ে আসছি এখানে। আচ্ছা আচ্ছা। আর এটা কি জানি স্যার? এ হচ্ছে আকর্ষণ বলজনিত ধ্রুবক। আকর্ষণ বলজনিত ধ্রুবক স্যার এটা কি বাস্তব গ্যাসের জন্য? বাস্তব গ্যাসের জন্য। বাস্তবে আসলে সকল গ্যাসের মধ্যে আকর্ষণ বল আছে, ঠিক আছে? সেজন্য বাস্তব গ্যাসের মধ্যে এগুলো সবসময় আছে। এখন দেখো এই সমীকরণটা সংশোধন করেও আমরা নিয়ে যেতে পারি। যদি তুমি বলো যে a 0, অর্থাৎ আন্তঃআণবিক আকর্ষণ বল নেগলিজিবল, নাই, 0, তাহলে কিন্তু a স্কয়ার a বাই b স্কয়ার বিষয়টা 0 আসবে, তখন শুধু p থাকবে। আবার দেখো যে গ্যাস পাত্রের ভিতরে যে গ্যাসের নিজস্ব আয়তন, এটা যদি নেগলিজিবল হয়, 0, b যদি 0 হয়, তাহলে শুধু v আসবে, অর্থাৎ p সমান এনার্জি হয়ে যাবে, অর্থাৎ আদর্শ গ্যাস হয়ে যাবে, অর্থাৎ বাস্তব গ্যাস আদর্শ ন্যায় আচরণ করবে। এইভাবেও আমরা এই সমীকরণ থেকে এই সমীকরণে আসতে পারি, এসে সংশোধন বিষয়টা বলতে পারি। স্যার এইখানে তো এনবি হচ্ছে গ্যাসের নিজস্ব আয়তন, তাই না? নিজস্ব আয়তন, হ্যাঁ, সেটা স্যার মানে পাত্রের আয়তন থেকে বিয়োগ দিলাম কেন স্যার? বিয়োগ দিলাম এই জন্যই যে তোমার আমরা বলতেছি পাত্রের আয়তনটাই গ্যাসের আয়তন, কিন্তু পাত্রের ভিতরে যে গ্যাস অণুসমূহ যে নিজস্ব একটা আয়তন দখল করে বসে থাকে, সুতরাং পাত্রের আয়তনটা নিজস্ব আয়তন হচ্ছে না, যেহেতু নিজে কিছু আয়তন দখল করে বসে আছে, তো সুতরাং আমরা জানি সে মুক্ত অবস্থা, ফাঁকা কোনো জায়গায় যে আয়তন দখল করবে সেটাই ওই গ্যাসের আয়তন হবে। কিন্তু ও যদি নিজে কিছু আয়তন দখল করে থাকে, ওই যে সলিড বস্তু থাকার মতো, সলিড বস্তু থাকলে কি হচ্ছে, আমরা বিয়োগ করে দিছি, অর্থাৎ নিজেও কিছু আয়তন দখল করে আছে, সেই জন্য নিজস্ব আয়তনটাকে আমাদের পাত্রের আয়তন থেকে বিয়োগ করে দিতে হবে। স্যার পাত্রের আয়তন থেকে স্যার গ্যাসের আয়তন বিয়োগ করে দিতে স্যার, তাহলে তো কোনো আয়তনই থাকবে না। না, গ্যাস তো তোমার সম্পূর্ণ জায়গা দখল করে আছে, আর গ্যাসের নিজস্ব আয়তন, এটা বুঝতেছো না কেন? এটা তো গ্যাসের নিজস্ব আয়তন, মানে তুমি তোমার রুমে যে গ্যাসগুলো আছে, এই গ্যাসগুলোকে তুমি যে ঠান্ডা করো, ঠান্ডা করলে তোমার কি হবে, এটা তরলে পরিণত হবে। তরলে কি 1 ড্রপ হলেও তো হবে, 1 ড্রপ বা 1 ড্রপের কাছাকাছি একটা মান তো বিন্দু, এক বিন্দু হলেও পাওয়া যাবে। তাহলে সেই বিন্দুটুকু বা সেই ড্রপটুকু কি করে আসছে, ওই রুমের কিছু একটা কোণায় একটা জায়গা দখল করে আছে, ঠিক আছে? ওই গ্যাসের যে নিজস্ব আয়তন আমরা বলতেছি, এই নিজস্ব আয়তন তো নেগলিজিবল, মানে 1 ড্রপের কাছাকাছি হতে পারে। তোমার রুমে যে গ্যাসগুলো যদি ঠান্ডা করো, তাহলে গ্যাস অণুসমূহ যে নিজস্ব আয়তন দখল করে আছে, সেই আয়তনটাই আমরা বিয়োগ করতেছি, সেই নেগলিজিবল আয়তনটা বিয়োগ করতেছি। এটা কিন্তু সম্পূর্ণ আয়তন নয়, কারণ গ্যাস তো তোমার অল্প একটু, 1 মোল গ্যাস তুমি রুমের ভিতরে দিয়ে দিলে পুরো আয়তনটা দখল করে থাকবে, কিন্তু 1 মোল গ্যাসের নিজস্ব আয়তন তো 1 ড্রপও না, 1 বিন্দুও না। তো সুতরাং এটা খেয়াল করতে হবে তোমাকে, যে সেই আয়তনটা বিয়োগ করতেছি, সেই 1 বিন্দু বা 1 ড্রপ আয়তনটা বিয়োগ করতেছি, আমরা পুরো আয়তনটা বিয়োগ করতেছি না। ওকে, এই কোশ্চেনটা তোমার কিভাবে থাকতে পারে দেখো, বলা হচ্ছে 64 গ্রাম অক্সিজেন গ্যাসের জন্য ভ্যান ডার ওয়ালস সমীকরণটি লেখো, 2 মার্কের হিসেবে আসে। তখন তুমি কি লিখবা? সমীকরণ এটাই লিখবা, জাস্ট তোমার কি হবে, n এর ভ্যালুটা চেঞ্জ হবে, n এর ভ্যালুটা। আর 64 গ্রাম অক্সিজেন গ্যাস, 64 গ্রাম অক্সিজেন গ্যাস মানে কত মোল? 64 ভাগ 32 সমান কত? 2 মোল। যে কোনো ভরকে তার আণবিক ভর দ্বারা ভাগ করলে আমরা কি পাবো? 2 মোল পাবো। তার মানে এখানে p প্লাস n এর ভ্যালুটা বসাই দিব, 2 দুগুণে 4, 4a বাই v স্কয়ার
V minus 2B is equal to RT। এটাই হচ্ছে 64 মোল বা 64 গ্রাম অক্সিজেন গ্যাসের জন্য ভ্যান ডার ওয়ালস সমীকরণ। এটা লিখলে 2 মার্ক পেয়ে যায়। অর্থাৎ খুবই মানে জাস্ট আমরা যে চিন্তা করি যে তুমি ভ্যান ডার ওয়ালস সমীকরণটা জানো কিনা, মনে আছে কিনা তোমার, সেটার জন্যই তোমার এটা এই ধরনের ম্যাথ এটা দেওয়া হয় যে 64 গ্রাম অক্সিজেন গ্যাসের জন্য তুমি ভ্যান ডার ওয়ালস সমীকরণটি লেখো, 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাসের জন্য ভ্যান ডার ওয়ালস সমীকরণটি লেখো। ঠিক আছে, এরকম সমীকরণটি লিখতে বলতে বলা হয়। তো 64 গ্রাম অক্সিজেন মানে হচ্ছে 2 মোল, সুতরাং সহজে আমরা এখানে লিখে ফেলতে পারি। আদর্শ গ্যাস বাস্তব গ্যাস সম্পর্কিত বিষয়গুলি আমরা মোটামুটি শেষ করলাম। একটা কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, 2 মিনিট 3 মিনিট আছে। আমি যাই হোক পিভি সমান বিভিন্ন এককে আর এর মান বের করে দেখাবো, তোমাদের হোমওয়ার্ক থাকবে বিভিন্ন এককে আর এর মান নির্ণয়। যেমন প্রথমে 1 নম্বর হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার এককে আর এর মান নির্ণয়। আমরা জানি পিভি সমান এনআরটি, তাহলে আর ইজ ইকুয়াল কি হবে পিভি বাই এনটি। যেহেতু অ্যাটমসফিয়ার এককে আমরা জানি পি সমান 1 অ্যাটমসফিয়ার 1 atm, ভি সমান 22.4 লিটার, টি সমান 273 কেলভিন, মানে আর এন সমান 1 মোল। তাহলে এখন মানগুলো বসাই দিই, কি হবে তোমার পি এর মান হচ্ছে 1, ভি এর মান 22.4, এন এর মান 1 আর 273 ইজ ইকুয়াল 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল। এটা কিন্তু অলরেডি তোমরা ইউজ করা শিখেছো, অর্থাৎ এটা কিন্তু তোমরা ইউজ করছো অলরেডি, কিন্তু কিভাবে আসে এটা এখনো শিখো নাই। এটা হচ্ছে এইভাবে আসে, অর্থাৎ PV is equal nRT দিয়ে আর এর ভ্যালুটা আমরা লিটার অ্যাটমসফিয়ার এককে এভাবে নিয়ে আসতে পারি। দেখো P হলো 1 অ্যাটমসফিয়ার, তার মানে লিটার অ্যাটমসফিয়ার আর 22.4 লিটার লিটার অ্যাটমসফিয়ার আর 1 মোল অর্থাৎ পার মোল আর 273 কেলভিন পার কেলভিন অর্থাৎ লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। ঠিক আছে, এইভাবে আমরা এই আর এর ভ্যালুটা নির্ণয় করে থাকি সহজে। ঠিক আছে, আর তোমরা এসআই এককে করতে পারো, এসআই এককে খুব সিম্পল, আর সমান হচ্ছে PV বাই NT সমান সমান P হচ্ছে তোমার এখানে চাপ 101325 প্যাসকেল, প্যাসকেলে হচ্ছে 101.325 কিলো প্যাসকেল, এবং প্যাসকেল নিলে 1000 দিয়ে গুণ করো তাহলে 101325 প্যাসকেল। আর V হচ্ছে 22.4 লিটার, এটাকে 10⁻³ করলে মিটার কিউব চলে আসবে, আর ডিভাইডেড বাই 1 * 273 যেটা মান আসবে 8.314 জুল পার কেলভিন পার মোল। অর্থাৎ এটা তোমরা অলরেডি ব্যবহার করা শিখেছো, কিন্তু কিভাবে নির্ণয় করতে হয় তা শেখো না। অর্থাৎ পিভি আর সমান পিভি বাই এনটি, এভাবে আমরা আর এর মান নির্ণয় করি। ঠিক আছে, তোমাদের হোমওয়ার্ক থাকবে সিজেস এককে কিভাবে আর এর মান নির্ণয় করতে হয়, লেস দেন 1 মিনিট। সুতরাং আর এর ভ্যালুগুলো মনে রাখবা, মুখস্থ রাখবা, এবং কিভাবে নির্ণয় করতে হয় সেগুলো খুব ইম্পর্টেন্ট, 2 মার্কের হিসেবে আসে সব সময়। ওকে বয়েজ, ভালো থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।